ওকালতি পাশ করেছো বলে ভেবো না একেবারে মাথা কিনে নিয়েছো। তুমি যাবো বড় বৌমা খুব অপরাধ করেছে, কিন্তু এই মেয়ে খুব অপরাধ করেছে। তুমি ভাবতে পারছো? ওরে বাবা রে বাবা রে, আমার দাদু ভাইয়ের যদি কোনো ক্ষতি হয় আমি কি করে মেনে নেবো গো? আমি কি করে মেনে নেবো? আমি কিন্তু বেঁচে থাকতে এই মেয়েকে ক্ষমা করবো না বলে দিচ্ছি। তোমরা কিন্তু আমাকে এখনো বলনি তোমরা দুজনে এই ঘরে কি করছো। বড় পিমনি আমাকে ভাত কাপড়ের শাড়িটা রাখতে পাঠিয়েছিল, সেই জন্যই তো। অজুহাত দেবে না, একদম অজুহাত দেবে না। তুমি এখানে এসে দাদু ভাইয়ের সঙ্গে কথা বলে এইটাই প্রমাণ করতে চেয়েছো যে তুমি আমাদের দেয়া নিয়ম কানুনের তোয়াক্কা করো না। তুমি পদে পদে আমাদের হেনস্থা করছো। ঠাম্মি, যা পারছো তাই বলে যাচ্ছ। নীলাদ্রি প্লিজ, তুমি এভাবে ঠাম্মির সাথে কথা বলো না। না ফিরকি, আমাকে বলতে দাও। নীলাদ্রি, না মা, আমাকে চুপ করিও না। আমি চুপ করে থাকলে এই সংসারে তোমার যা অবস্থা হয়েছে ফিরকিরও সেই অবস্থাটাই হবে। এ কি কথা শুনলাম? হ্যাঁ, এ কি কথা শুনলাম? ও ভগবান, ভগবান, আমাকে কি কথা শোনালে গো? ও দাদু ভাই তুমি শোনালে? এ কি কথা শোনালে দাদু ভাই? কি কথা শোনালে? তুমি কি বলতে চাইছো? আমি কিছু বলতে চাইছি না ঠাম্মি, আমি বলছি এই ঘটনার পেছনে ফিরকির কোনো দোষ নেই। আমি আগে বুঝতে পারিনি, কিন্তু আমি এখন বুঝতে পারছি এই ঘটনাটা ইচ্ছে করে ঘটানো হয়েছে। আর আমি যদি খুব একটা ভুল না হই তাহলে এই ফিরকিকে ভুল প্রমাণ করা, অকথ্য ভাষায় কথা বলা, এগুলো সবই এই ঘটনার অংশ, তাই না ঠাম্মি? এই রে, দাদু ভাই ধরে ফেললো নাকি? ঠাম্মি, ফিরকি নিজের কথা রাখতে জানে ঠাম্মি। আমরা দুজন সামনাসামনি এলেও কেউ কারোর মুখ দেখিনি। আর একটা কথা ঠাম্মি, তুমি যদি সত্যি আমার মঙ্গল অমঙ্গল নিয়ে এত চিন্তা করো তাহলে আমার মঙ্গলের জন্য প্লিজ এই খেলাটা খেলো না। এই খেলাটা খুব নোংরা ঠাম্মি, আমি এই খেলার পার্ট হব না, আর আমার বউকেও হতে দেবো না। তোমরা যদি এই খেলাটা বন্ধ না করো তাহলে আমি ফিরকিকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হব। মা, আমি কি করবো বলো তো? আমার যে তোমাকে ছাড়া ঘুম আসছে না। আজ এতগুলো বছর তোকে বুকে আগলে রেখে দিয়েছিলাম, এমন একটা দিনও হয়নি যেদিন তোকে কাছে নিয়ে আমি শুইনি। আজ তোকে ছাড়া ঘুম কি করে আসবে বল দেখি? আমি তোমার থেকে দূরে এসেছি ঠিকই, কিন্তু আমার মন তোমাদের কাছেই পড়ে আছে মা। আমি জানি তুমিও তো আমাকে ছাড়া ঘুমাতে পারছো না। মায়েরা বোধহয় মেয়েদের পরের ঘরে পাঠানোর জন্যই বড় করে রে মা। আমার তো আর সংসার ভাগ্য হয়নি, কিন্তু ঈশ্বর যেন তোকে সুন্দর সংসার দেন। তো শ্বশুরবাড়ির লোকের ভালোবাসায় যেন মাকে ছেড়ে আসার সব দুঃখ তুই ভুলতে পারিস। আমি জানি মা, তুমি আমাকে নিয়ে খুব চিন্তা করছো, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, দেখো এই সমস্ত অশান্তির ঝড় থামিয়ে একদিন আমি একটা নতুন সকাল নিয়ে আসবো।
আমাদের সবার জীবনে আসবে সেই নতুন সকাল। কি হলো ফিরকি, তুমি ঘুমোওনি? না না, আসলে আমার ঘুম আসছিল না, কিন্তু তুমি উঠে গেলে কেন? শুয়ে পড়ো তুমি। এই বাবা, তোমার বোধহয় আমার জন্য ঘুম ভেঙে গেল। আই এম এক্সট্রিমলি সরি মধুজা। শোনো, চুপ। উফ, আবার আমাকে সরি বলছে। এই তুমি বসো তো, বসো, এখানে বসো। ঠাম্মির কথায় তোমার মন খারাপ হয়েছে তাই না ফিরকি? না মধুজা, আসলে আমি যেভাবে এই বাড়িতে বউ হয়ে এসেছি তাতে তো ঠাম্মির রাগ করারই কথা বলো। আর তাছাড়া ঠাম্মি বোধহয় নিজের রাগ আর ক্ষোভ থেকে আমাকে ওই সমস্ত কথা বলেছেন। কিন্তু কি বলো তো, আজ না আমার মায়ের কথা খুব মনে পড়ছে। কোনোদিন তো মাকে ছাড়া আমি ঘুমোইনি, তাই বোধহয় ঘুমটাও আসছে না আমার। আমার যখন রাতে ঘুম আসতো না, জানো, মা তখন গান গেয়ে মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিত। অথচ আজ দেখো, আমার দু চোখের পাতা কিছুতেই এক হচ্ছে না। এই কারণেই আমি বলি আমি বাবা বিয়ে টিয়ে করবো না। তোমার মন খারাপ দেখে আমার তো এখন থেকেই মায়ের জন্য কান্না পাচ্ছে। আচ্ছা, এবার তুমি শুয়ে পড়ো দেখি, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেবো। কাল থেকে দেখবে তোমার কোনো অসুবিধা হবে না। দাদা ভাই এত আদর করে গান শোনাবে, দেখবে তোমার সব মন খারাপ গায়েব হয়ে যাবে। ওরে আমার লজ্জাবতী। ফিরকি, কি দেখছো? ওই আয়নাটাকে। কি সুন্দর দেখতে, তাই না? হ্যাঁ, আমিও তাই ভাবছি। ঘরে এত সুন্দর একটা আয়না থাকতে শুধু শুধু আমাকে কেন বলো তো বিয়ে করতে গেলে? মজা করা হচ্ছে আমার সাথে। তো কি হয়েছে? আমি আমার নিজের বউকে জড়িয়ে ধরেছি, তাতে কার কি? এসো ছোট বৌনি। আবার 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 মিথ্যে কথা বলা হচ্ছে আমাকে। নীলাদ্রি, ছোট বিমনি, এসো এসো, এখানে দাঁড়িয়ে কেন? এসো। আজ তোদের এই বিশেষ দিনে আমি তোদের জন্য একটা উপহার নিয়ে এসেছি। তাই নাকি? কি উপহার ছোট বৌনি? দাঁড়া, দেখাচ্ছি। তোদের পছন্দ হয়েছে তো? আসলে আমার কাছে তো আর দেওয়ার মতো কিছু ছিল না, তাই। কি বলছো ছোট বৌনি? এটা তো আমার জীবনে পাওয়া শ্রেষ্ঠ উপহার। সত্যি সত্যি আমার খুব পছন্দ হয়েছে, বিশ্বাস করো। এর থেকে আর ভালো উপহার কিচ্ছু হতে পারে না। দূর, এটা তো একটা সাধারণ ছবি, এটা দেখেই তুই এত কিছু বলছিস? কেন বলবে না ছোট বিমনি? উপহারের মূল্য কিসের উপর নির্ভর করে জানো?
যে দিচ্ছে তার ওপর। একটা কথা বলবো? বলো। আজ তোদেরকে এক হতে দেখে আমার বিদুষ আর আমার ভালোবাসার কথা মনে পড়ে গেল রে। তোদের মধ্যে দিয়ে আমি আমাদের ভালোবাসাটাকে খুঁজে পাচ্ছি। কিভাবে ভালোবাসতে হয় আমরা তো তোমাদের থেকে শিখেছি ছোট পিমনি। ভালোবাসা মানুষের প্রতি কিভাবে ভক্তি, শ্রদ্ধা আর সম্পর্ক কিভাবে মজবুত করে তুলতে হয়, তোমরা যদি না থাকতে আমরা তো কিচ্ছু জানতে পারতাম না। শুধু তাই নয়, ভালোবাসার জন্য নিজের স্বার্থকে কিভাবে ত্যাগ করতে হয় সব তো তোমাদের থেকেই শেখা। কিন্তু ছোট পিমনি, যতদিন না মামাকে ওই নরক থেকে আমরা উদ্ধার করে আনতে পারছি, এর পিছনে লুকিয়ে থাকা আসল অপরাধীদেরকে আমরা শাস্তি দিতে পারছি, ততদিন আমাদের ভালোবাসা কিছুতেই পূর্ণতা পাবে না। যতই বাধা আসুক না কেন, আমরা তোমাকে একদিন তোমার ভালোবাসার সাথে একদিন সত্যি মিলিয়ে দেব, দেখো। আর হ্যাঁ, তখন তোমাদেরকে দেখি আমরা নিজেদের চোখ জোড়াবো। তোমায় কথা দিলাম ছোট পিমনি। ললিতা, ও ললিতা, ললিতা কি আছে বলো? ও শোনা, বলছি যে আজকে তো ভাত কাপড়ের অনুষ্ঠান, আমি এদিকটা ব্যস্ত থাকবো, রান্নাঘরের দিকে যেতে পারবো না, তুই এদিকটা একটু সামলে নে না। তুমি কিচ্ছু চিন্তা করো না, তুমি হলে ছেলের মা আর আজ হলো তার বউ ভাত। তুমি কত দিকে ব্যস্ত থাকবে বলো তো? একদম ওসব নিয়ে ভেবো না, আমি সব সামলে নেব। ওই তো ফিরকি। ওয়াও ফিরকি, কি সুন্দর লাগছে তোমায়। কই দেখি। ও মা, সত্যি তো ভারী সুন্দর দেখাচ্ছে তোমার বৌমাকে। ফিরকি, আজ সন্ধ্যাবেলায় ঘরোয়া একটা বৌভাতের অনুষ্ঠানের আয়োজন হয়েছে। ঘনিষ্ঠ কিছু মানুষজন আসবে, তখন কিন্তু তোমায় আরো সুন্দরভাবে সাজতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় তোমায় সাজিয়ে দেবো, কি বলিস বল? হ্যালো, এদিকে। কি ব্যাপার বলুন তো ম্যাডাম, আপনাকে একটু গম্ভীর গম্ভীর দেখাচ্ছে। ও মধুজা বলছিল আমায় যে নাকি কাল অনেক রাত অব্দি জেগেছিলি, শরীর খারাপ লাগছে না তো? ক্লান্ত লাগছে? আসলে এখানে আসার পর থেকে মায়ের সাথে তো তেমনভাবে আমার কথা হয়নি। মাকে ছেড়ে থাকার অভ্যেস আমার একেবারেই নেই। মায়ের জন্য না আমার খুব মন খারাপ লাগছে, মাকে দেখতে ইচ্ছা করছে খুব। বাহ, মায়ের জন্য ফিরকির মন খারাপ। ওই হিজড়েদের বাড়িতে ডেকে অপমান করার এটাই তো সুবর্ণ সুযোগ, গোল্ডেন চান্স। মেয়েটা কেমন বারবার বলতো বিয়ে করবো না, বিয়ে করবো না, পাছে আমাদের ছেড়ে যেতে হয়। সেই জন্যে কে জানতো এমন করে তার বিয়ে হয়ে যাবে। 2 দিন হয়ে গেল, হ্যাঁ, ফিরকি শ্বশুর বাড়ি গেছে। ফিরকিকে ছাড়া একদম ভালো লাগছে না রে, সব কেমন যেন খালি খালি লাগছে। বাড়িটা যেন কেমন প্রাণহীন হয়ে গেছে। হবে না, ও তো আমাদের জান ছিল রে, আর জান ছাড়া প্রাণ কি করে থাকে? লক্ষ্মীর মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। শুধু আমার ওরে, তোরাও যে ওকে হাতে করে মানুষ করেছিস, তোরাও যে ওর মা। মা বহুচেরার আশীর্বাদে আমরা সব পেয়েছি। দি ভাই,
দেখ দি ভাই, আমি খুব ভালো মতো জানি যে ভাস্করদার এই বিয়েটা মেনে নিতে অনেকটা সময় লাগবে, খুব স্বাভাবিক। আর আমি এটাও জানি যে একদিন না একদিন ভাস্করদা ঠিক এই সম্পর্কটা মেনে নেবে। তবে ভবিষ্যতে গিয়ে আমাদের বর্তমানে কোনো ভুল আমাদের তরফ থেকে রয়ে যাক, সেটা আমি চাই না দি ভাই। মানে মানে আচ্ছা দি ভাই, ফিরকির মা মাসিরা কিন্তু আজ থেকে আমাদের নতুন আত্মীয়, আমাদের নতুন কুটুম। ওনারা মেয়ের বউ ভাতে আসবে না, সেটা কি ভালো দেখায় বল দি ভাই? আমি বলি কি, তুই ফোন করে আজকে রাতে ওনাদের ইনভাইট কর, ওনাদের সবাইকে এখানে আসতে বল। আমি শিওর ফিরকির মনটা তাতে ভালো হবে। আরে বাস, রোমা তো দারুণ চাল চেলেছে। যাই, আমি একটু ধোয়া দিয়ে আসি। রুমা কিন্তু একদম ঠিক কথাই বলেছে। এই চ্যানেল বলো, খবরের কাগজ বলো, এগুলোর দৌলতে তো আর বাইরের কারো জানতে বাকি নেই যে নীলাদ্রি কাকে বিয়ে করে নিয়ে এসেছে। তো সবই যখন হচ্ছে, এটাও হোক। শেষকালে মেয়ের বাড়ি থেকে বলবে যে ছেলের বাড়ি থেকে নাকি মেয়েদের নেমন্তন্ন করা হয়নি, এটা তো আমি মেনে নিতে পারবো না। দ্যাটস লাইক মাই ঠাম্মি। ঠিকই তো, বিয়ে যখন হয়ে গেছে তখন আর কোনো কিছুতে খুঁত থাকা চলবে না। ফিরকির বাড়ির লোকদের তো ইনভাইট করতেই হবে। আমার ইচ্ছে ছিল বলার না, মানে আমি ভেবেছিলাম, তারপর মনে হলো যে ওদের বলা হলে আবার যদি বাড়ি শুদ্ধ সবার রাগারাগি হয়, তাই তা মা যখন এখন নিজেই বলছেন তাহলে তো আর কোনো অসুবিধে নেই। তোমরা আমাকে যেভাবে আপন করে নিয়েছো না, সেটা দেখে যে আমার কি ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। থাক, যেটা নিয়ম সেটা করতেই হবে। জাগে, আমি উপরে যাচ্ছি। এসো এসো এসো, আলিয়া এসো। এই ফোনটা ধর, দেখ তো। ফিরকি ফোন করেছে। দেখলি তো আমাদের মনের কথা শুনেছে। হ্যাঁ, হ্যালো। হ্যালো মা, ভালো আছো তুমি? হ্যাঁ রে মা, আমরা সবাই ভালো আছি। তুই কেমন আছিস? হ্যাঁ রে, ওইদিকে আবার কোনো? না না মা, আমি এখানে খুব ভালো আছি। আসলে তোমাকে একটা দরকারি ফোন করেছিলাম। মিষ্টিমা তোমার সাথে কথা বলবে। এই নাও ধরো। দিদি, বেয়ান বেয়ান বললেন দিদি? এত বড় সম্মান দিলেন? কেমন আছো? হ্যাঁ দিদি, বলুন না। বলছিলাম যে আমাদের বাড়িতে না নীলাদ্রি আর ফিরকির জন্য একটা বৌভাতের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান। ঘরোয়া অনুষ্ঠানে ঘরের মানুষদের তো লাগবেই, তোমাদের কিন্তু আসতেই হবে। আমরা আমরা যাব? হ্যাঁ, আরে বাবা, ফিরকির মা, ফিরকির পরিবার, আত্মীয় স্বজন সবই তো তোমরা। তোমরা যদি না আসো, ওদের নতুন জীবন কিভাবে শুরু হবে বলো? আসবো, আমরা সবাই আসবো। আসবো। আচ্ছা। মেয়েটা আবার ফিরকিকে দে। আর বলো, আজ থেকে তুমি ওর ভাত কাপড়ের দায়িত্ব নিলে। আজ থেকে আমি শুধু তোমার ভাত কাপড়ের দায়িত্ব নয়, আমি ওর সুখ, ওর দুঃখ, ওর জীবনের যাবতীয় সমস্ত আশা আকাঙ্ক্ষা সব কিছুর দায়িত্ব নিলাম। শুধু ফিরকির কেন দাদু ভাই?
ফিরকির গোষ্ঠীর ভাত কাপড়ের দায়িত্ব তো তুমি অনেক আগে থাকতেই নিয়ে রেখেছো। নিহাত একটা অনুষ্ঠান করে বলতে হয় তাই। একদম ঠিক বলেছো ঠাম্মি। নেহাত আমিও তোমাদের নিয়ম পালন করছি, না হলে ভালো আন্টি ফিরকিকে লেখাপড়া শিখিয়ে যা যোগ্য করে তুলেছে, ও শুধু নিজের দায়িত্ব নয়, আমার দায়িত্ব সারা জীবন হাসি মুখে নিতে পারবে। ঠাম্মি, ফিরকি স্বয়ং সম্পূর্ণা। ওর ভাত কাপড়ের দায়িত্বের জন্য ওর কারোর দরকার পড়বে না। আর আমি তো ওর মনের জোর হয়ে সারা জীবন ওর পাশে থাকবো। এবার দেখি কেমন ওর পাশে থাকো।